আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ সংক্রান্ত শেয়ার ইস্যু সংক্রান্ত যে বরিশাল বোর্ড 2022 সালে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, তো এই অঙ্কের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই অঙ্কে অদিয়ার অবহার কিছুই নাই। অদিয়ার অবহার কিছুই নাই, কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে। এইখানে 75%, এখানে 150%, এখানে আবার 100%। পার্সেন্টেজে ছড়াছড়ি, তাই না? তাহলে কীভাবে সমাধান করব? অঙ্কটা ভালো করে পড়ি প্রথম থেকে। রংধনু লিমিটেড 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত, যা 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। অর্থাৎ 1 লক্ষ শেয়ার এখানে মোট, এই 1 লক্ষর 75% ইস্যু করেছে। তো 1 লক্ষ শেয়ারের 75% মানে কি 75,000 শেয়ার ইস্যু করেছে, তাই না? একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে শেয়ার ইস্যুর অঙ্ক করার সময় 3টা বিষয় আমাদের নির্ণয় করা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, কতটি শেয়ার ইস্যু করেছে। দ্বিতীয়ত, কতটির আবেদনপত্র পেয়েছে। তৃতীয়ত, এই কতটি ফেরত দিয়েছে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের ইস্যু করেছে 75%, মানে কি 75,000। 1 লাখের 75% মানে কি 75,000। এই 75,000-এর 150% পেয়েছে। 75,000 গুণ 150% কত হয় সেটা হবে, সেটা পেয়েছে, আবেদনপত্র পেলো। তাহলে অতিরিক্ত 50% পেয়েছে, সেটা আবার ফেরত দিতে হবে। আচ্ছা, আর তেমন ঝামেলা নাই। তো আমরা প্রথমে বলেছে আবেদনকৃত শেয়ার এবং ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম সেটা ক নম্বরে বলে দিয়েছে। বলেছে আবেদনপত্র কয়টা পেয়েছে এবং কয়টা ইস্যু করেছিল, দুটা পরিমাণ নির্ণয় করো। যাই সমাধানের চেষ্টা করি। এই যে এইখানে আমি ক নম্বরের সমস্যা আমি ছক অঙ্কন করে দেখাচ্ছি। ছক ছাড়া করলেও তোমাদের হবে, সমস্যা নেই। ছক আকারে করলে দেখতে ভালো লাগে আর কি, সেজন্য ছকের মাধ্যমে করছি। ছকের মাধ্যমে বিবরণ ও গণনা কার্য। এখানে পরিমাণ টাকা লিখবো না, পরিমাণ শেয়ার লিখবো, কারণ শেয়ারের সংখ্যা নির্ণয় করতে বলেছে। প্রথমে লিখবো ইস্যুকৃত শেয়ারে কি বলেছে, এই যে 75% ইস্যু করেছে। এই যে 75% শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গৃহীত হয়। 75% কার উপরে হিসাব করব? 1 লক্ষ শেয়ারের উপরে। এই যে 1 লক্ষ শেয়ার ইন্টু 75%, তাহলে 75,000 হবে। আমাদের 75% হিসাব করি, 75,000 শেয়ার। এইটা হচ্ছে আমাদের ইস্যুকৃত শেয়ার। এবার আবেদনপত্র কয়টা পেয়েছে? আবেদনপত্র পেয়েছে এই 75,000 ইন্টু 150%, কারণ এখানে বলেছে কোম্পানি 150% পেল। তাহলে এই 150% কার উপরে হিসাব হবে? এই 75% কেটে যা হয়েছে তার উপরে। যেমন লক্ষ্য করি, এই যে 1 লক্ষ ইন্টু 75%, এটা তো আমরা এখানে পেয়েছিলাম। এইখানে হিসাব করে হয়েছে 75,000, 75,000, তার 150%। আমরা একটু ক্যালকুলেটারে হিসাব করি। এই যে লক্ষ্য করি, প্রথমে 1 লক্ষ ইন্টু 75%, তাহলে হলো 75,000। এই যে 75,000 হলো। আচ্ছা, এই 75,000-এর আবার 150% ইন্টু 150%। এই যে 1,12,500 শেয়ার। আমি আবারও বলি, লক্ষ্য করি, এটুকু হিসেব করে যা হয় 75,000, তার 150% হবে 1,12,500 শেয়ার। এটা হচ্ছে আবেদনকৃত শেয়ার, বা এটা আবেদনপত্রে পাওয়া গেছে। তাহলে আমরা যখন কিছুক্ষণ পরে জাবেদা করব খ নম্বরে, তখন এই যে 10 টাকা শেয়ারের আসল মূল্য, এই অঙ্কে কিন্তু অদিয়ার অবহার কিছুই নাই। তো এই অদিয়ার অবহার কিছুই নাই, এই ধরনের অঙ্ক করতে যে শিক্ষার্থীদের অনেক সময় কনফিউশন হয়। কারণ আমি একজন সরকারি কলেজের শিক্ষক, আমার ক্লাসে যখন পড়াই তখন দেখেছি শিক্ষার্থীরা খালি অদিয়ার আর অবহার নিয়ে এত পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করে যে অদিয়ার অবহার ছাড়া যখন সাধারণ নিয়মের একটা অঙ্ক আসে, এরকম আসল মূল্যে শেয়ার বিক্রি, অদিয়ারও নাই অবহারও নাই, তখনই শিক্ষার্থীরা বিশেষ করে ঝামেলায় পড়ে। সেই জন্য ভালো করে লক্ষ্য করি, এই যতটি শেয়ার আবেদনপত্র পেল 1,12,500, একে গুণ করব এই 10 টাকা দিয়ে।
তাহলে 11,25,000 না কত যেন হবে, ওটা নিয়ে প্রথম জাবেদা করব এখন, তাই না? খ নম্বরে প্রথম জাবেদা কি মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো, তারপরে শেয়ার ইস্যু যারা পূর্বে করেছো তারা অবশ্যই পারো, তাই না? আমরা যেহেতু বোর্ড পরীক্ষার সমস্যার সমাধান করতেছি, তোমরা অবশ্যই শেয়ার ইস্যু আগেরগুলি সমাধান করেছো, কারণ বোর্ড প্রশ্ন তো শেষে আমরা সমাধান করি। এই যে জাবেদা ছক অঙ্কন করলাম, আমি উদ্দীপকটাও নিয়ে এসে রাখলাম উপরে। উদ্দীপকটা উপরে কেন নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আমরা সমাধান করব। একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের উত্তরের অংশ কিন্তু নিচেরটা, উপরের অংশ প্রশ্ন উদ্দীপক, এবং আমি একটা জাবেদা, এখানে 2টা জাবেদা হবে, 2টা জাবেদা আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। এখানে একটা করব, পরের স্লাইডে আর একটা করবো, কারণ একসাথে যদি দেখাতে চাই তাহলে এখান থেকে শুরু করতে হবে, তখন প্রশ্নটা আমি রাখতে পারবো না। তাই প্রশ্নটা উপরে রেখে দিলাম, ওটা দেখে দেখে আমরা নিচে সমাধান করব। আচ্ছা, তোমরা কিন্তু একটা ছকের মধ্যে 2টা জাবেদা করবে, আমার মতো আলাদা করবে না, আমি তো বোঝানোর জন্য করতেছি। তাহলে প্রথম জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ব্যাংক হিসাব কেন ডেবিট করব, শেয়ার আবেদন কেন ক্রেডিট করব, কারণটা কি? এটা কি মুখস্থ করব? না, মুখস্থ করার বিষয় না। সাধারণত আমরা আবেদনপত্র পাওয়া গেল মান বলতে বোঝায় শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হয়েছে। তো ব্যাংকে জমা হলে ব্যাংক হিসাব ডেবিট। আর কোথার থেকে জমা হয়েছে? শেয়ার আবেদন থেকে। যেমন আমি যদি দেনাদার কর্তৃক ব্যাংকে জমা হয়, দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয়, তাহলে কী জাবেদা করি? ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট, কারণ দেনাদারের হতে টাকাটা পাইলাম। তাহলে এখানে আমরা শেয়ার আবেদন থেকে টাকাটা পাইলাম, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার এইখানে এই ব্যাংক হিসাবে ডেবিটে টাকা কত লিখব? টাকা লিখব ওই যে আবেদনপত্র পেলাম, ক নাম্বারে আমরা বের করলাম 1,11,000 না 1,12,500 সম্ভবত। এই যে 1,12,500 গুণ ওই 10 টাকা, 1,12,500 ইন্টু 10 টাকা সমান এই যে 11,25,000। তো ক্যালকুলেটারে আমরা পেলাম 11,25,000। তো আমরা ব্যাখ্যা একটু লিখে রাখতে পারি যে প্রতিটি 10 টাকা দরে 1,12,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। এটা গুণ করে এই টাকাটা হবে। ব্যাখ্যা লিখতে বলুক আর না বলুক, তোমরা যখন নোট করবে তখন ব্যাখ্যা সহ নোট করবে, কারণ ব্যাখ্যা দেখলে এই টাকাটা কীভাবে আসলে বোঝা যায়। যেমন এখানে লিখে রাখলাম প্রতিটি 10 টাকা ধরে এতটি, তাহলে এটা গুণ করে এটা হলো, এটা বোঝা সহজ হয়। পরীক্ষার হলে যদি ব্যাখ্যা লিখতে না বলে লেখার দরকার নেই, তাই না? কিন্তু আমরা নোট যখন করব, শিখবো যখন বাসায়, তখন অবশ্যই ব্যাখ্যাটা লিখে রাখবো, তাহলে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। তো এই হচ্ছে একটা জাবেদা। আরেকটা জাবেদা আছে, এই আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করব, এটা অতিরিক্ত অর্থ ফেরত দিব। তার জন্য কি করব? এইখানে তো আমরা প্রথম জাবেদায় ব্যাংক হিসাব শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম, তাই না? পরের জাবেদায় শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। কারণটা কি? কারণ এই শেয়ার আবেদন হিসাবটা আমরা বন্ধ করব, বন্ধ করে এই আবেদনের টাকাটা বিভিন্ন জায়গায় স্থানান্তর করে দিব। কিছু দেব শেয়ার মূলধনে, আর কিছু দেব ফেরত। তাহলে শেয়ার আবেদন হিসাবটা আমাকে বন্ধ করতে হবে। এখন এইখানে যেহেতু ক্রেডিট করেছি, পরের জাবেদায় যদি শেয়ার আবেদন ডেবিট করি, তাহলে ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে শেয়ার আবেদন হিসাবটা বন্ধ হবে। তো যাই, এই যে আবার উদ্দীপকটা উপরে লিখে রাখলাম, এখানে সমাধান করব। শেয়ার আবেদন হিসাব ডেবিট, টাকা লিখব ওই 11,25,000 টাকায় লিখব। প্রথম জাবেদায় আবেদনে যে টাকা লিখেছি সেটাই এই আবেদন ডেবিটে লিখব। এখন আগে আবেদন ক্রেডিট করেছিলাম, এখন আবেদন ডেবিট হলো, ফলে ডেবিট ক্রেডিট আবেদন কাটাকাটি হয়ে আবেদন হিসাবটা বন্ধ হবে। তোমরা ইচ্ছে করলে যদি খতিয়ান করো, এই জাবেদা দেখে দেখবে শেয়ার আবেদন হিসাবটা 0 হয়ে যাচ্ছে। তোমরা খতিয়ান করলে টেস্ট করে দেখতে পারো। আচ্ছা, এরপরে এই আবেদনের টাকা কিছু মূলধন হিসাবে স্থানান্তর করব, মানে শেয়ার মূলধন হিসাবে। তাই শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করব, আর অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিব। আচ্ছা, এইবার টাকা কিভাবে লিখব? টাকা লিখব শেয়ার মূলধনে লিখব যতটি ইস্যু করেছিলাম সেটাই বিলি করেছি। তাহলে যতটি বিলি করব তত শেয়ারের সংখ্যা দিয়ে এই 10 টাকা দিয়ে গুণ হবে। এখন প্রশ্ন হচ্ছে বিলি কয়টা করব? আমরা কিন্তু ইস্যু করেছিলাম 1 লক্ষ শেয়ারের 75%, 75,000 শেয়ার ইস্যু করেছি, সেটাই বিলি করব। তা 75,000কে
এই 10 দিয়ে গুণ করে 7,50,000 টাকা হবে। এটা মূলধনে লিখব। যতটি ইস্যু করব সেটা তো বিলি করি সাধারণত, যেহেতু বেশি আবেদনপত্র পাওয়া গেছে। তাহলে 75,000 ইস্যু করেছিলাম, সেই 75,000ই বিলি করেছি। সে বিলিকৃত শেয়ারের সংখ্যা দিয়ে 10 দিয়ে গুণ করে এখানে লিখব। আচ্ছা, এবার আমরা জানি জাবেদা ডেবিট ক্রেডিট দুই দিক সমান হয়। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এখানে অটোমেটিক পাবো। আর আমি যদি মনে করি না আমি অন্যভাবে বের করব, তো অন্যভাবেও পারবো। আমরা বেশি পেয়েছিলাম কয়টা, ভালো করে লক্ষ্য করি। আমরা ইস্যু করেছি 75,000 আর পেয়েছি 1,12,500 শেয়ার, ওই যে ক নাম্বারে বের করেছি। তাহলে 1,12,500 মাইনাস 75,000, 37,500 শেয়ার আমরা বেশি পেয়েছি। ইস্যু করেছি 75,000 আর পেয়েছিলাম 1,12,500 শেয়ার, ওই যে ক নাম্বারে বের করেছি। তাহলে বেশি পেয়েছি 37,500, তাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে হবে 3,75,000। আরেকভাবে বের করা যায়, আমি এটা মুছে দিলাম শর্টকাট নিয়মে। সেটি হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ করে এটা পাওয়া যায়। আমরা তো জানি দুই দিক জাবেদার সমান হয়, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাও কিন্তু গ্যাপটা পূরণ করা যায়। দুইভাবে আমি দেখাইলাম, কারণ অনেকে আছে খালি একরকম দেখায়, ফলে কী হয় অন্যরকমভাবে বুঝে না শিক্ষার্থীরা, তাই দুইভাবে আমি দেখাইলাম। এবার ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। এটা মূলধন হিসাবে স্থানান্তর করলাম আর এটা ফেরত দিলাম। ফেরত দিলে ব্যাংক জমা কমে যায়, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হলো। এইভাবে আমরা জাবেদা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সে উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারে কী বলেছিল দেখি। গ নাম্বারে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমরা এখন আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করব। তো আর্থিক অবস্থার বিবরণী, যে উত্তর গ, রংধনু লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সাধারণত বিবরণ 3টা টাকার ঘর অঙ্কন করি, তাই না? কিন্তু শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে 2টা করলে হবে, কারণ এখানে সমন্বয় থাকে না, সেজন্য 2টা করলেই যথেষ্ট। প্রথমে সম্পদ সমূহ লিখব, স্থায়ী সম্পদ নাই তাই চলতি সম্পদ লিখব। চলতি সম্পদ একটা আছে ব্যাংক জমার উদ্বৃত্ত। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে? ব্যাংক জমার উদ্বৃত্ত বের করার জন্য আমাদের ওই যে জাবেদা করেছি না, জাবেদায় 2বার ব্যাংক হিসাব আছে। প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট আছে সম্ভবত 1 লক্ষ, কত জন্য 11,25,000। প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট আছে 11,25,000, 11,25,000। আর দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি সম্ভবত 3,75,000। তাহলে এটা মাইনাস করবো 3,75,000, এই যে 7,50,000 টাকা হচ্ছে। আমি আবারও বলি, লক্ষ্য করি 2টা জাবেদায় ব্যাংক আছে। প্রথম জাবেদায় ব্যাংক ডেবিট করেছি 11,25,000 আর দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি, তোমরা তো খেয়াল করেছো 3,75,000। তাহলে 11,25,000 থেকে 3,75,000 বিয়োগ করলে আমাদের হবে এই 7,50,000 টাকা শেষের ঘরে লিখে, এখানে আর কিছু নাই, আর কোনো সম্পদ নাই। এখানে একটা দাগ দিব, এই যে আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম, তো এখানে একটা দাগ দিব, তারপরে এটা নিচে লিখবো, লিখে ডাবল দাগ দিয়ে এটা লিখবো মোট সম্পদ। তার মানে এখানে একটি মাত্র সম্পদ, তাই নিয়ম রক্ষার্থে আমরা এখানে লিখলাম, এটা এখানে নামায় নিলাম, নামায় পরে মোট সম্পদ লিখলাম। আচ্ছা, এইবার আমরা মালিকানা সত্ত্ব দায়সমূহ লিখব। আর্থিক অবস্থার বিবরণীর আমরা জানি 2টা দিক, একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব ও দায়। তো মালিকানা সত্ত্ব দায়সমূহের প্রথমেই লিখব অনুমোদিত শেয়ার বা অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন আমরা এবার উদ্দীপক দেখা লাগবে, তো সেই জন্য উদ্দীপকটাই যেখানে নিয়ে এসে রেখেছি। রংধনু লিমিটেড 10 লক্ষ শেয়ার অনুমোদিত, প্রতিটি 10 টাকা দরে 1 লক্ষ শেয়ারে বিভক্ত। এই যে প্রতিটি 10 টাকা দরে 1 লক্ষ শেয়ার, এটা হচ্ছে অনুমোদিত, ওটা লিখবো আমরা এখানে। প্রতিটি 10 টাকা দরে 1 লক্ষ শেয়ার। তোমরা হয়তো অঙ্ক যদি দেখো, প্রত্যেকটা অঙ্কে সাধারণত প্রথমে দেওয়া থাকে অনুমোদিত মূলধন। আর ইন কেস যদি কোনো অঙ্কে না থাকে তাহলে এখানে লিখতে হবে ডট ডট শেয়ার, ডট ডট টাকার দরে ডট ডট শেয়ার। এটা নিয়ম রক্ষার্থে ডট ডট দিয়ে রাখতে হবে, এখানে ডট ডট টাকা দিতে হবে। যদি না থাকে, না থাকলেও লিখতে হবে, কারণ নিয়ম রক্ষার্থে অনুমোদিত মূলধনটা এখানে লিখতে হয়। 1994 সালের কোম্পানি আইনের 185 ক ধারায় বলা আছে কিভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে, সেখানে এইভাবে উপস্থাপন করতে হবে বলেছে। আচ্ছা, তাহলে অনুমোদিত মূলধন 10 টাকা দরে 1 লক্ষ শেয়ার গুণ করলে 10 লক্ষ টাকা হবে। শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব। কেন ডাবল দাগ দিব? এই অনুমোদিত মূলধনটা কোনো কাজে লাগে না, মানে যোগ বিয়োগ করতে হয় না কোথাও, তো
তো নিয়ম রক্ষার্থে লিখতে হয়, তাই আমরা নিয়ম রক্ষার্থে এখানে লিখে নিচে ডাবল দাগ দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এবার লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। এই অঙ্কে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত একসাথে লেখা যায়, কারণ যে অঙ্কে যতটি শেয়ার ইস্যু করেছি ততটাই বিলি করব, এরকম আছে না? যেমন এইখানেই তো এই যে আমি ইস্যু করেছি 75%, 1,75%, 75,000, এই 75,000ই কিন্তু আবার বিলি করেছি। বেশি পেয়েছিলাম, সে বেশিটা তো আবার ফেরত দিয়েছি, ফেরত দেওয়ার পরে 75,000 শেয়ার ইস্যু করেছি। সেজন্য আমরা এই অঙ্কে 75,000 শেয়ার ইস্যু করেছি, 75,000ই বিলি করেছি এবং 75,000 টাকা সম্পূর্ণ আদায় হয়েছে। তাই ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত সেম হবে। এখানে আমরা লিখব প্রতিটি 10 টাকা দরে 75,000 শেয়ার, তাহলে হবে 7,50,000 টাকা। শেষের ঘরে লিখব এবং এর নিচে একটা দাগ দিব, দেওয়ার পরে নিচে লিখব ডাবল দাগ দিব, এই পাশে লিখব মোট। আবার বলি, এটা গুণ করে এখানে লিখব, একটা দাগ দিব, তারপরে নিচে লিখে ডাবল দাগ দিব। তার কারণে এখানে আরও থাকলে আমরা যোগ করতাম, উপরেটা যোগ হবে না, কিন্তু ওখানে ক্লোজ হয়ে গেছে, ডাবল দাগ মানে ওখানে ক্লোজ। এই 7,50,000 টাকা আর এই 7,50,000 টাকা সম্পদ, এই মোট আর এই মোট দুইটা সমান সমান হবে, এইটা আর এইটা। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অবশ্যই একটা একটা করে অঙ্ক বোর্ড প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। তো আমি পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই। পরের ক্লাসে এই ঢাকা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।